নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। কিছুক্ষণ আগে রাজ্য বাজেট পেশ হয়েছে এবং তারপরে রাজ্য বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং অর্থ প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করেছেন। সে বৈঠকে একেবারে শুরুতেই যেমন বাজেটের ক্ষেত্রেও সরকারি কর্মচারীদের 38% মহার্ঘ ভাতা অর্থাৎ 18 তারা পেতেন, নতুন করে আরও 20% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা নিয়ে স্বাভাবিকভাবেই রীতিমতো খুশির মেজাজ সরকারি কর্মচারী মহলে। বাজেটেও সে কথা উঠে এসছে, সাংবাদিক বৈঠকেও এসছে বারবার সে কথা, কিন্তু এছাড়াও আরো বহু উন্নয়নমূলক প্রকল্পের কথা এসছে। এই মুহূর্তে ডিএ মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা। কথা বলবো সোমার মাধ্যমে সরকারি কর্মচারীদের সঙ্গে, ডিএ মঞ্চের আন্দোলনকারীদের সঙ্গে। সোমা, এই 20% ডিএ ঘোষণাকে কিভাবে দেখছেন সরকারি কর্মচারীরা, ডিএ আন্দোলন মঞ্চের কর্মীরা? হ্যাঁ, আমি ডিএ মঞ্চেই রয়েছি। আমার সাথে এখানে রয়েছেন ডিএ মঞ্চে যারা প্রতিনিধিরা আছেন এখানে ভাস্কর ঘোষ অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক। আমি সরাসরি কথা বলে নেব। নতুন সরকার, বিজেপি সরকার 20% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। আপনাদের প্রতিক্রিয়া কিভাবে দেখছেন? প্রতিক্রিয়া তো প্রাথমিকভাবে আমরা খুশি। মানে যে লড়াই কর্মচারীরা দিয়েছিলেন, আমরা যখন আন্দোলন শুরু করি তার আগে পর্যন্ত ডিএটা কোনো ইস্যু ছিল না, বরং কর্মচারীরা তাদের বকেয়া যে আছে মহার্ঘ ভাতা সেটা বলতে লজ্জা পেতেন। তারপরে দীর্ঘ লড়াই, নাছর মনোভাব, সেখান থেকে রাজ্যের মানুষও বুঝতে পারলো যে রাজ্যের স্থায়ী কর্মচারীরা যদি ডিএ না পায় তাহলে কোনো স্তরের কর্মচারীদেরই বেতন বৃদ্ধি হয় না। সেটা বুঝতে পেরে তারাও তখন আমাদের সাথে সমর্থনে এলেন। যে লড়াই এবং ইতিহাস সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি করেছে বিগত 4 বছর ধরে, আজকে সেই লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ মানে এই যে বাজেটে ঘোষণা, সে বাজেটে ঘোষণাটা বলতে পারেন। এবং মুখ্যমন্ত্রীও তার যে প্রেস কনফারেন্স সেখানে বলেছেন যে আপনাদের লড়াইয়ের পাশে ছিলাম, আপনাদের সমস্ত দাবি দাওয়া মিটবে, আপনাদের পাশে আছি। আমরাও ভরসা রাখছি। আমরাও মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে রাজ্যটাকে দুর্নীতিমুক্ত করার জন্য একটা সুপ্রশাসন উপহার দেওয়ার জন্য যা কিছু করার কর্মচারীরাও সেটা করতে প্রতিজ্ঞাবদ্ধ। কেন্দ্রের সাথে তো আপনাদের যে মহার্ঘ ভাতার ব্যবধান সেটা তো রয়ে গেল, সেই বিষয়ে কি আপনারা সরকারকে সময় দেবেন? কারণ মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু আপনাদের সহযোগিতা করার। হ্যাঁ, দেখুন, আমরা তো সময় যে আগের সরকারকে বা সহযোগিতা যে আগের সরকারের সাথে করতে চাইনি তা কিন্তু নয়। আপনার মনে আছে নিশ্চয়ই, এখানে যখন আমি অনশনে বসে আছি তখনও বারবার করে আবেদন করে গেছি যে যাতে করে একটা বৈঠক হয়, মুখ্যমন্ত্রী যাতে নিজে বসেন, আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হয়। কিন্তু বিধির লিখন এটাকে হেতু করেই সরকারটাকে যেতে হবে, আগের সরকারটাকে, সে কারণে হয়তো হয়নি। কিন্তু আমরা বরাবর বিশ্বাস করি যে আলোচনার মধ্যে দিয়েই সমস্যার সমাধান করতে হয়। লড়াই করে কোনোদিন কোনো সমস্যার সমাধান হয় না। লড়াই করে একটা জায়গা থেকে আরেকটা জায়গার বিবর্তন হতে পারে মাত্র। 15 বছরের একটা স্বৈরাচারী, তার বিবর্তন হয়ে গিয়ে একটা সরকার বর্তমানে এসেছে। তারা লড়াইটাকে স্বীকৃতি দিয়েছেন। সেই লড়াইয়ের স্বীকৃতি স্বরূপই একটা আমাদের অধিকারের স্বীকৃতি আজকে মিলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কি কোনো সদিচ্ছা ছিল না? আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারী তখন তিনি বিরোধী দলনেতা ছিলেন, আপনাদের এখানে এসেছেন এই মঞ্চে, সেই সময় থেকে কিন্তু পাশে ছিলেন, কিন্তু আপনি সদিচ্ছার কথা বলছেন না। সদিচ্ছা তো কোনো কালেই ছিল না। সদিচ্ছা থাকলে পরে কি এই 4 বছরের মধ্যে একবারও সেই অবসর হতো না যখন ডেকে পড়ে আলোচনায় বসে পড়ে বলতেন যে হ্যাঁ আপনাদের এই দাবি দেওয়া আছে, আমি এতটা মেটাতে পারছি, বাকিটা এতটা মেটাতে পারছি না, আপনারা সহযোগিতা করুন, আমি বাকিটাও মিটিয়ে দেবো। এই কথাও তো বলার মতো অবকাশ হয়নি তার। বরং হাইকোর্টের নির্দেশে যখন আমরা বসেছি একসাথে, সেই বসার সময়েও মুখ্য সচিবকে বলতে শুনেছি যে হাইকোর্ট বসতে বলেছে বলে আমরা বসছি বৈঠকে। এই বৈঠক থেকে কোনো কিছু সমাধানের আশা করবেন না। সোমা, তাহলে আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে। সোমা, তাহলে কি ওরা ওদের আন্দোলন এবং এই যে মঞ্চ করেছিলেন সেটা প্রত্যাহার করে নিচ্ছে না আপাতত? হ্যাঁ, একেবারে এই প্রশ্নটা প্রাসঙ্গিক। দেখুন, আপনারা 1243 দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন, তাহলে কি এবার আপনাদের যে আন্দোলন সেই আন্দোলন উঠে যাবে? আন্দোলন তো একটা চলমান প্রক্রিয়া। আন্দোলন কোনো একটা বিষয় নিয়ে হয় না, একটা দাবি মিটলে পরে তখন আরেকটা নতুন দাবি সৃষ্টি হয়। আমাদের এই লড়াইয়ের একটা অন্যতম বড় দাবি হচ্ছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে নির্মূল করতে হবে সরকারি প্রশাসন যন্ত্র থেকে। তার বিরুদ্ধে তো লড়াই চলছে। 4 তারিখের পরে সেই লড়াইটা আরও বেশি শক্তিশালী হয়েছে। আজকেও মুখ্যমন্ত্রী দেখেছেন যে সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের সহযোগিতা চেয়েছেন। লড়াই চলবে, লড়াই কিন্তু চলবে। ধন্যবাদ সোমা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সোমা, সরাসরি ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের যে মঞ্চ সেখান থেকে, অর্থাৎ বাঁকুড়া ভাস্কর ঘোষের নেতৃত্বে যে সরকারি কর্মীরা, রাজ্য সরকারি কর্মীরা ডিএর জন্য আন্দোলন চালিয়ে আসছিলেন, তাদের সঙ্গে ছিলেন। তারা মোটের উপরে খুশি সরকারের এই ডিএ ঘোষণাতে এবং তারা সরকারকে সহযোগিতা করতেই প্রস্তুত বলে জানাচ্ছেন।
এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র। আমি সুপর্ণবাবু আরেকবার আপনার সঙ্গে দর্শকদের পরিচয় করে দেবো, এবং তখন আমাদের কিছু প্রাথমিক কথা হয়েছিল বাজেটের পরিপ্রেক্ষিতে। আমি অন্য জায়গাগুলোর দিকে একটু নজর রাখতে চাইছি। যেটা খুব ইন্টারেস্টিংলি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে আরও স্পষ্ট করলেন, সেটা হচ্ছে ওয়ান উইন্ডো সিস্টেম, এবং সরকারের সঙ্গে চুক্তি হয়ে যাওয়ার পর লেবার ডিপার্টমেন্ট থেকে, একবার ফায়ার ডিপার্টমেন্ট থেকে লোকালি যত রকমের লাইসেন্স নিতে হতো, অনুমতি নিতে হতো, সেটার কোনো প্রয়োজন নেই। 100 কোটি বা তার বেশি বিনিয়োগের ক্ষেত্রে আসবেন, একটা জানলা একবার চুক্তি, আপনার সমস্ত কিছু হয়ে যাবে। কতটা গুরুত্বপূর্ণ? অনির্বাণ, আপনার কথাটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু আপনি যে এই কথার মধ্যে একটা কথা বলেন 100 কোটি, প্রথম কথা হচ্ছে 100 কোটির নিচে যারা আছেন আপনি তাদের নিয়ে কোনো কথা বলছেন না, আপাতত অন্তত শোনা যায়নি, নিশ্চয়ই সেটা শোনা যাবে। আমি এত বছর ধরে শিল্প সংস্থারই প্রতিনিধিত্ব করেছি, এবং এটা যে কত বড় গুরুত্বপূর্ণ ঘোষণা সেটা আমি বুঝতে পারছি, এটা খুব দরকার। আবার উল্টো দিকে এটার আরেকটা অন্য আঙ্গিকও আছে। ধরুন আজকে এই যে সরকারি ব্যবস্থা আছে সেটা দেখে যে আপনি সুরক্ষা ব্যবস্থা ঠিক আছে কিনা, অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক আছে কিনা, এগুলো তারা দেখার চেষ্টা করেন। আপনি কি করলেন, হয়তো বেশিরভাগ মানুষই ভালো, আমি জানি তারা সব কিছুই মেনে চলবেন, কিন্তু আমরা কিন্তু কিছুদিন আগেই একটা ঘটনা দেখেছি, একটা চর্ম কারখানায় কিন্তু 2জন ব্যক্তির মৃত্যু। এখন হয়তো যদি সেখানে হয়তো তারা যদি ফায়ার লাইসেন্সটা করতে কেউ বলেন, তারা বলবেন যে না, এখন ইন্সপেক্টররা ডিস্টার্ব করছে। ইন্সপেক্টররা কেউ ব্যক্তিগতভাবে হয়তো ডিস্টার্ব করতেও পারেন, সেই সম্ভাবনা থেকে যায়। কিন্তু আমাদের মনে হয় যে একমাত্র কোনো রকম কোনো চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকবে না, এটা খুব একটা অ্যাকসেপ্টেবল একটা প্রপোজিশন নয়। কিন্তু তাই হবে নাকি স্থানীয় স্তর থেকে লাইসেন্স নেওয়াটা বন্ধ করতে চাইছে? কথাগুলো যদি অনির্বাণ দেখেন, আমি একটি কোম্পানিতে ছিলাম আগে, সেখানে আমি নামটা বলছি না, কিন্তু তারা খননেরই কাজ করেছেন, খুব এতে গ্যাস রিলেটেড ইস্যুস দুর্গাপুর। এখন ব্যাপারটা হচ্ছে ওই প্রজেক্টটা করার জন্যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এবং স্টেট গভর্নমেন্ট থেকে পারমিশন পাওয়া গেছে, এবং সেখানে পঞ্চায়েত ট্যাক্সটা দেওয়ার কোনো দরকার ছিল, কিন্তু তা সত্ত্বেও রোজই পঞ্চায়েত থেকে চিঠি আসতো, এবং আমাকে সেই কাজটা করতে হতো ওদেরকে বোঝানোর জন্যে যে একবার কম্প্রিহেন্সিভ পারমিশন পাওয়ার পরে সেটা দরকার নেই। সুতরাং এটা যদি সেই প্রেক্ষিতে আপনি দেখার চেষ্টা করেন যে অলরেডি, এবং খুব সুন্দরভাবে মুখ্যমন্ত্রী সেটাকে এক্সপ্লেন করলেন যে একটা সিলিং করে দিলেন, সেই সিলিংয়ের ওপরে ঠিক আছে, কিন্তু তাছাড়া যদি সবাই বলেন যে না আমিও ওইটা করব না, তার কারণ হচ্ছে যে ওই যে পঞ্চায়েত স্তরের জায়গাগুলোও কিন্তু তাদেরও কিন্তু নিজস্ব রেভিনিউ জেনারেট করতে হয়। তার কারণ যতক্ষণ না আপনি PM টু DM প্রকল্প বা PM টু পঞ্চায়েত দিচ্ছেন না, তাহলে লোকাল স্তরে সে যে রাস্তাটা ম্যানেজ করছে, তার যে গাড়িটা চলছে ম্যানেজ করছে, সেই টাকার রাজস্ব নিতে হবে, কোথা থেকে সে সেটা করতে পারবে। সুতরাং ওই স্ট্রাকচারগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। কিন্তু এই সরকারের একটা খুব ভালো দৃষ্টিভঙ্গি যেটা প্রথম থেকেই দেখা যাচ্ছে, যে তারা মানে ইজ অফ ডুইং বিজনেস, তারা এই দিকেই ইঙ্গিত করছেন। তার কারণ আগের সরকারও ইজ অফ ডুইং বিজনেস কথাটা বলেছিলেন সিঙ্গেল উইন্ডো। সুতরাং ব্যাপারটা হচ্ছে এইগুলো বিউরোক্র্যাটরাই শব্দ তৈরি করে, এটা ওয়ার্ল্ড ব্যাংকেরই শব্দ। কথাটা হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে কে সেটাকে বাস্তবায়ন করলেন আর কে সেটা করলেন। আশা করছি এই সরকার নিশ্চয়ই করবে। সুব্রতবাবু আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি, দীপঙ্কর আমার সঙ্গে রয়েছেন সরকারি কর্মচারীদের সঙ্গে নিয়ে, এবং আমার সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গ থেকে প্রসেনজিৎদা। সার্বিকভাবে উত্তরবঙ্গের মানুষের অনেকগুলো অ্যাসপিরেশন ছিল, বহুদিনের নানান আশা আকাঙ্ক্ষা, আমি সেই কথাগুলো শুনতে চাইবো। প্রসেনজিৎদা আসছি, কিন্তু তার আগে একটু দীপঙ্করের সঙ্গে ছোট্ট করে কথা বলে নিই। দীপঙ্কর, সংগ্রামী যৌথ মঞ্চের কথা শুনেছি, সার্বিকভাবে এই সংগ্রামী যৌথ মঞ্চের বাইরেও যে বিপুল সংখ্যক সরকারি কর্মচারী যারা মঞ্চে হয়তো আসা যাওয়া করেন আনুষ্ঠানিকভাবে, কিন্তু তাদের নিজস্ব ব্যক্তিগত নানা রকমের চিন্তা ভাবনা, দাবি দেওয়া, সুখ দুঃখ থাকে, তো এই 20% ডিএর ঘোষণা তারা কিরকম কি ফিল করছেন সোজা? দেখো, একদমই তাই, সেটাই তোমাকে দেখাবো। কিছুক্ষণ আগে পর্যন্ত জেলা শাসকের দপ্তরে যেটা আমরা দেখেছিলাম, হচ্ছে আবির খেলায় তারা মত্ত হয়েছিলেন। একটু সরকারি কর্মচারীদের সাথে কথা বলি, 20% বাড়লো, কি বলবেন? দেখুন, আমরা এই উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তর থেকে
একটা বার্তা দিতে চাই যে আমাদের কর্মচারীরা যেভাবে বঞ্চিত হয়েছে, এতদিন যে বঞ্চিত হচ্ছে, সে বঞ্চিত থেকে আজকে আমরা নতুন সূর্য উদয় দেখলাম। আমরা এই 20% ডিএ মহার্ঘ ভাতা যেটা আমরা পেয়েছি, এটা পেনশনার, শিক্ষক, অশিক্ষক সমস্ত কর্মচারীর উপকার হবে। যে সমস্ত ব্যক্তিরা মারা গেছে তাদের ফ্যামিলিরা আজকে হাত জোর করে শুভেন্দুকে আশীর্বাদ দিচ্ছে এবং যাতে তার দীর্ঘায়ু কামনা করছে। কতটা উপকৃত হবেন আপনারা? আমাদের বাচ্চা কাচ্চাদের পড়াশোনা বলো, আমাদের মানে শিক্ষকদের, কর্মচারী সমস্ত আমরা ভীষণভাবে হার্দিকভাবে মানে আপ্লুত হয়েছি এই ডিএ বৃদ্ধির জন্য। তাতে আমরা আমাদের যে নব আগত সরকারকে আমরা অভিনন্দন জানাই। কি বলবেন আজকে? কিছুই বলার নেই, নতুন করে কিছু বলার নেই। গৈরিক অভিনন্দন। আমরা ভীষণভাবে খুশি এই সরকারের স্থায়িত্ব, এবং এই সরকার আরও আগে আসেনি কেন আমরা সেটা আজকে ভাবছি। আগের সরকারের আমলে তো প্রচুর আন্দোলন করতে হয়েছিল, তাও হচ্ছিল না। এবার তো অবশেষে পাওয়া গেল 20%। হ্যাঁ, 20% ডিএর মধ্যে দিয়ে আমাদের সকল কর্মচারী, শিক্ষক, অশিক্ষক এবং যারা পেনশনার তাদের খুব উপকার হলো এই 20% ডিএর পাওয়ার মধ্যে দিয়ে। আপনারা কি আনন্দেই আবির খেলায় মত্ত হয়েছিলেন? একদম একদম একদম। আরো খেলা হবে, সবে শুরু হয়েছে। পরবর্তীতে প্রত্যেকটা দপ্তরে যাব আমরা। আমার সঙ্গে থাকো, আমি প্রসেনজিৎদার কাছে যাব। এক কথায় সরকারি কর্মচারীদের মধ্যে গেরুয়া আবিরটা আজকে বোধহয় খুব স্পষ্ট করে দেখা গেল। তার কারণ সরকারি কর্মচারী হিসেবে তারা কোনো রাজনৈতিক জয়ে স্বাভাবিকভাবে গেরুয়া আবির মাখতে পারেন না, কিন্তু আজকে গেরুয়া আবির বা গেরুয়া টিকা দেখা যাচ্ছে, তার কারণ তাদের একটি দীর্ঘদিনের আন্দোলনের জয় হয়েছে। বাকিটা তারা ব্যাখ্যা করতে পারবেন। আমি প্রসেনজিৎদার কাছে যাবো। প্রসেনজিৎ, উত্তরবঙ্গের মানুষ প্রত্যেক বাজেটের আগে অনেক কিছু আশা করতেন। আমি জানি না শেষ কয়েক বছর তারা আশা করাটাও আর দেখেছিলেন কিনা, আশাটাও আর করতেন কিনা, কিন্তু আজকে একসঙ্গে অনেকগুলো ঘোষণা আছে। আলাদা স্টেডিয়াম তৈরি, আন্তর্জাতিক মানের এইমস তো আছেই, এবং তার সঙ্গে উত্তরবঙ্গের জন্য বিপুল ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামোগত প্রজেক্ট। কি বলছেন উত্তরবঙ্গের মানুষ আজকের বাজেটের পরিপ্রেক্ষিতে? দেখো, এই মুহূর্তে আমি শিলিগুড়ি পৌর নিগমে আছি। দেখতেই পাচ্ছ একদম লাড্ডু হাতে নিয়ে বিরোধী দলনেতা আছেন, সরকারি কর্মচারী আছেন। যে কথাটা তুমি বলছিলে, শুধুমাত্র সরকারি কর্মচারী ডিএ নয়, উত্তরবঙ্গের ক্ষেত্রেও যারা আমরা উত্তরবঙ্গের মানুষ, সেই এলাকার কিন্তু বিপুল উন্নয়নের কর্মযোগ্যর কথা এই বাজেটে বলা হয়েছে। আমি কর্মচারীরা এই ডিএর খবর আসার পরই এইভাবে লাড্ডু নিয়ে এসে, কাউন্সিলর বিবেক সিং আছেন, বিজেপির কাউন্সিলররা, সরকারি কর্মচারীরা প্রত্যেকে মিলে কিন্তু লাড্ডু খাই হচ্ছে। প্রথমে আমি একবার সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলে নিই। দিদি, এতটাও কি ভেবেছিলেন? মানে সুপ্রিম কোর্ট আপনাদেরকে দিয়ে দিতে বলেছিল, কিন্তু আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়ে দেবো করেও আপনারা ডিএটা পাননি। নতুন সরকার এলো, কোথাও কি অনিশ্চয়তা ছিল, নাকি ভেবেছিলেন এতটা পাওয়া যাবে? হ্যাঁ, অনিশ্চয়তা আমরা একটু ছিলাম ঠিকই, কি হবে যা বুঝতে পারছিলাম না। তবে এই ঘোষণা কত পার্সেন্ট হবে এবার ঘোষণার পরে আমরা খুব খুশি। সরকার কথা রাখলো একদম একদম। শুনতেই পেলে সরকারি কর্মচারীরা কি বললো। এবার আমি একটু বিরোধী দলনেতার কাছে যাই। অমিতা, উত্তরবঙ্গে বিজেপি বাড়তি গুরুত্ব দেয় বলা হয়, আজকের বাজেটেও আমরা দেখলাম শুধু এই গোটা রাজ্যের ডিএ নয়, সার্বিক বিকাশ উত্তরবঙ্গের ক্ষেত্রে নানা কিছু ঘোষণা করা হয়েছে বাজেটে, যেটা বলতে গেলে ঐতিহাসিক বা নজিরবিহীন বলা চলে। এত প্রাপ্তির ভাড়ার উত্তরবঙ্গেও কিভাবে দেখছেন? প্রথমেই আগে থেকে আমরা বলছিলাম উত্তরবঙ্গের বঞ্চনার কথা পরপর আমাদের বিধায়কও বলতেন, আমরাও বলতাম, কিন্তু বাস্তবে যেদিন থেকে রাম ভক্তদের সরকার তৈরি হয়েছে, মানুষের সরকার, আপনারা দেখেন ইতিমধ্যে 8 মাসেরই বাজেট, প্রথম বাজেট বিজেপি সরকারের বাজেট, ইতিমধ্যে আমাদের সমস্ত স্থায়ী কর্মচারী তাদের ন্যায্য দাবি দাবা আজকে পূর্ণ হয়েছে। 1 অক্টোবর থেকে 38% হারে, মানে পার্সেন্টেজ হিসাবে তাদের কিন্তু আয় চালু হয়ে যাবে। প্রসেনজিৎ, এখনো পর্যন্ত তার মানে এখানে, মানে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে এই ডিএর যে পাওনা গন্ডা, সেটাই সব থেকে বেশি ড্রাইভ করছে সরকারি কর্মীদের। কিন্তু একটা কথা প্রসেনজিৎ দা, আমি একটু জানতে চাইবো তোমার সঙ্গে, যেহেতু ওনারা রয়েছেন, আজকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ঘোষণা আছে বাজেটে। একদিকে যেরকম 100 কোটি টাকা প্রকল্পের জন্য বা তার বেশি মূল্যের ইনভেস্টমেন্টের প্রকল্পের জন্য, বিনিয়োগের প্রকল্পের জন্য আলাদা করে লাইসেন্স নিতে হবে না বা স্থানীয় স্তরে লাইসেন্সগুলোর প্রয়োজন নেই বলা হয়েছে, তেমনি চাঁদার জুলুমবাজি, মানে এক কথায় তোলাবাজি বন্ধ করবার জন্য নতুন আইন আনার কথা বলা হয়েছে। এটা বন্ধ করতেও কিন্তু সরকারি কর্মচারীদের ব্যাপক বড় ভূমিকা থাকবে। বাঁকুড়া থেকে হীরক আমার সঙ্গে রয়েছেন। হীরক, সরকারি কর্মচারীরা নিশ্চিতভাবে তাদের 20% ডিএ পাওয়ার ঘোষণাতে খুশি হবেনি। অন্যান্য জায়গা থেকে যে প্রতিক্রিয়া আসছে বুঝতে পারছি, বাঁকুড়ার নিশ্চিত তার বাইরে হবে না। কিন্তু সরকার যে মনোভাব নিয়ে নতুন করে শিল্প বিনিয়োগের দিকে এগোতে চাইছে, তাতেও কিন্তু সরকারি কর্মচারীদের ব্যাপক পার্টিসিপেশন এবং সাহায্য দরকার। এই যে লাইসেন্সের পদ্ধতি সহজ করা, উইন্ডো 1 উইন্ডো সিস্টেম, সেটা একটা,
কিন্তু চাঁদার জুলুম বন্ধ নিয়ে মানে তোলাবাজি বন্ধ নিয়ে সরকারি কর্মচারীরা কতটা এখনো পর্যন্ত অ্যাওয়্যার যে সরকার এটাকে বন্ধ করবার জন্য নতুন আইন আনতে চলেছেন, যে আইনটা প্রপারলি ঠিকমতো প্রয়োগ করতে পারলে বাংলা থেকে শিল্প তাড়ানোর যে ভাবমূর্তি সেটা গিয়ে মুছে শিল্প বান্ধব ভাবমূর্তি তৈরি হবে। শিল্পপতি এখানে আসার আগে ভাববেন না কালকে কোন পার্টি এসে আমার কাছে তোলা চাইবে বা কোন সরকারি ব্যবস্থাপনা বা কাগজপত্রের নামে আমার কাছে তোলাবাজিটা হবে। হীরক, ঠিকই, আমি প্রথমে একটু ছবিটা দেখাতে চাইবো যে এই যে ডিএ ঘোষণা, যেটা 20% ডিএ রাজ্য সরকার আজকে ঘোষণা করেছে, সেই ঘোষণায় কিন্তু রীতিমতো খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। তুমি দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া শহরের বাইপাস রোডে, এবং সেখানে দেখতে পাচ্ছ যে শিক্ষকদের একটা বড় অংশ তারা এই মুহূর্তে নিজেদের মধ্যে একে অপরকে মিষ্টি খাইয়ে যেমন এই সেলিব্রেশন করছেন, তার পাশাপাশি কিন্তু পথ চলতি মানুষ তাদেরও তারা লাড্ডু বিতরণ করছেন। আমি একটু শিক্ষকদের কাছে জানার চেষ্টা করবো, এখানে কয়েকজন শিক্ষক রয়েছেন। বলছি যে আপনাদের তো ডিএ ঘোষণা হয়েছে, নিশ্চিতভাবে আপনারা খুশি, কিন্তু তার পাশাপাশি এবার রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে চাঁদার জুলুমবাজি বন্ধ করা হবে, তোলাবাজি বন্ধ করা হবে, অর্থাৎ একটা শিল্প বান্ধব পরিস্থিতি তৈরির একটা বার্তা দেওয়া হয়েছে। কি বলবেন, এতে কি কর্মসংস্থানের নতুন করে জায়গা তৈরি হবে বা কি বলবেন? আমরা শুরু থেকেই দেখছি এই সরকারের একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি, মূলত ল অ্যান্ড অর্ডারের উপরে ভীষণভাবে জোর দিয়েছে। আমরা জানি ল অ্যান্ড অর্ডার যদি কন্ট্রোল না হয় শিল্পবান্ধব পরিবেশ হবে না। ওই জায়গা থেকে সরকারের যে বাজেট বাসন তাতে এগুলো সতর্ক ভূমিকা পালন করবে। তার সাথে সাথে স্থানীয় বেসিসে যেসব পারমিশন নিতে হতো এবং যে অবস্ট্রাকশনগুলো পড়তো সেগুলোর প্রতি ভীষণ সিরিয়াস এবং একটা স্ট্রং নীতি নিয়েছে, এতে আমরা বেজায় খুশি। আমরা শুধু কর্মচারীদের ডিএ বৃদ্ধি শুধু নয়, তার সাথে সাথে পশ্চিমবাংলায় যে ভ্যাকেন্সি আছে তার উপরে যে নিয়োগ, তার উপরে মহিলা 33% যে রিজার্ভেশন, উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এটা একটা বিশাল অবদান রাখবে। এটা কতটা খুশি এই যে নতুন করে একটা শিল্পবান্ধব পরিস্থিতি তৈরির একটা বার্তা দেওয়ার চেষ্টা হলো? আমরা খুব খুশি, কারণ আমাদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসন হলো। কারণ আমরা এর আগের গভর্নমেন্টের কাছে বহুবার চেয়েছি, এসব আমরা কোর্টে মামলা হয়েছে কিন্তু তাতে উনি কোনো আমল দেননি। তবে আজকে আমরা ডিএ পেয়ে প্রচণ্ড খুশি। আমরা যেটা আশা করি, ডিএ তো পেলেন, সেটা খুশি হলেন বুঝলাম, কিন্তু তার পাশাপাশি এবারের বাজেটে রাজ্য সরকার এটা ঘোষণা করেছে যে তোলাবাজি বা চাঁদার জুলুম সেটা বন্ধ করার জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করা হবে এবং পৃথক আইন তৈরি করা হবে। তাহলে কি নতুন করে শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা? একদম আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, আমরা সেটা চাই, এবং রাজ্য জুড়ে একটা উন্নয়নের ধারা বজায় থাকুক এবং সব মানুষ যাতে খুশি থাকে সেটাই আমরা চাই। বলছি যে এই যে শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি করার একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে এই বাজেটে, কি বলবেন? অবশ্যই দরকার ছিল, কারণ কর্মসংস্থান একটা বড় ইস্যু ছিল। এখন এই কর্মসংস্থান যে আমরা যদি বড় শিল্প না হয়, বৃহৎ শিল্প না আসে, আমাদের কর্মসংস্থান হবে কি করে? তো বড় বৃহৎ শিল্প আসুক, একটা শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি হোক, শিক্ষা, স্বাস্থ্য এগুলোর উপর সরকার নজর দিক। ঠিকই বলছি যে ডিএ তো পেলেন, সেটা তো একটা খুশির খবর, কিন্তু তার পাশাপাশি এই যে নতুন করে শিল্প আসার ক্ষেত্রে যেটা অন্যতম প্রতিবন্ধকতা ছিল এই রাজ্যের, যে চাঁদার জুলুম, তোলাবাজি, সেই জায়গাটা বন্ধ করার ব্যাপারে একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে এই বাজেটে, কি বলবেন? অত্যন্ত জনমুখী বাজেট পরিকল্পনা, আমরা খুবই খুশি। এবং সবচেয়ে বড় জিনিস শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, এই তিনটে জিনিস যদি মজবুত না হয় তাহলে কোনো একটা রাজ্য বা রাষ্ট্রের উন্নতি হওয়া কোনোভাবেই সম্ভব নয়। যদি শিল্পে এই ধরনের তোলাবাজি জুলুম বন্ধ হয়, আমি মনে করি বা আমরা সমস্ত আপামর পশ্চিমবঙ্গবাসী মনে করি ভবিষ্যতে অনেক বড় বড় শিল্প পশ্চিমবঙ্গে আসবে এবং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক, সামাজিক সমস্ত পরিকাঠামো উন্নত হবে। এবং সবচেয়ে বড় যে সমস্যা আমাদের পশ্চিমবঙ্গে এখন দাঁড়িয়ে বেকার সমস্যার সমাধান, সেটা নিরসন করা 100% সম্ভব হবে বলে আমার মনে হয়। একেবারে প্রসেনজিৎ এবং দীপঙ্কর আমার সঙ্গে তিন প্রতিনিধি ছিলেন, আমাদের তিন প্রতিনিধি আপাতত তোমাদের তিনজনকে ধন্যবাদ। সুমনবাবু, আমি আপনার কাছে ফিরবো। আসলে এই অ্যালোকেশনগুলো মানে এই বাজেটের অ্যালোকেশনগুলো ঠিক বিয়ে বাড়ির মতো নয়। এখানে ওয়ান টেবিল ফিটস অ্যানাদার টেবিল। এই যে বলছিলেন শেষ সরকারি কর্মী যে যদি শিল্পবান্ধব পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরাও উপকৃত হব। আমি হয়তো উনি সচেতনভাবেই বলছেন, কিন্তু আমি বলছি যে কতটা সচেতন জানি না। এটা তো ঘটনা, সরকারের কাছে যদি আয় বাড়ে, রেভিনিউ আসে, সরকার তো সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া রাখবেন না। এটা তো ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেরকম ডিএটা বকেয়া রাখতে হয়েছে, তার বড় কারণ হচ্ছে তার রাজ্যে কোনো আয়ের সংস্থানই ছিল না, উল্টে সব যেতে বসেছিল এবং যতটুকু ছিল সেটা তিনি ভাতা দিয়ে ব্যবস্থা করতে পছন্দ করতেন। যে নতুন একটা আইন আনা, চাঁদার জুলুমবাজি বা তোলাবাজি বন্ধ করব, কোনো ছুতোতে তোলাবাজি, কঠোর আইন আনা, এইটাকে কিভাবে দেখছেন? খুব লজ্জার যদিও একটা রাজ্যের পক্ষে, ভারতের কোনো রাজ্যে নেই, আমাদের করতে হবে। আইন আনাটা দরকার, তার থেকেও বড় কথা হচ্ছে যে মানুষ এগুলোতে না সিগন্যালে চলে।
যদি দেখে যে পলিটিক্যাল লিডারশিপ একদম ওপরতলায় যারা আছেন তারা একদমই এটা অ্যালাউ Encourage করবেন না, তাহলে সিস্টেমটা সেরকম বিহেভ। আইন আগেও ছিল, আপনাকে আলাদা করে অন্য কিছুর আইন করার দরকার নেই, আইন হয়তো আগেও ছিল, কিন্তু লোকে যদি কোনো ব্যবসা মনে করে যে ওইখানে গেলে আমি রোজগারের থেকে আমার খরচা বেশি হবে, তারা সেখানে আসবেন না। সুতরাং এখানে এই সরকারের অভিমুখটা কি হবে শিল্পকে আকৃষ্ট করার পেছনে, সেটা কিন্তু মানুষ এক বছর দেখবেন। সুতরাং তাদেরকে সময় দিতে হবে। কিন্তু অনির্বাণ, এখানে আপনি আমি এত বছর ধরে এই আলোচনাগুলো করছি, আমার একটা জায়গায় আমি একটু নিশ্চয়ই আমাদের কাছে বা আপনার কাছে তো সেই বইটা নেই। আমার মনে হয় যে আপনি লাড্ডুর খাওয়ানোর ছবি দেখাচ্ছেন স্বাভাবিকভাবেই, তার কারণটা হচ্ছে মানুষ তাদের যে আশা প্রত্যাশা সেটা এই সরকার চেষ্টা করেছেন অ্যাড্রেস করার। সেই জন্যে আপনার যারা কলিগ আছেন তারা সেই সব জায়গায় গিয়ে হয়তো লোককে জিজ্ঞেস করছেন। কিন্তু আমার যে প্রশ্নটা থাকবে বা স্বাভাবিকভাবেই থাকবে যে আপনি কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী, আপনি বাজেটের সাইজটা বলেছেন 4,38,000 প্লাস লক্ষ কোটি টাকা। আর কোথায় কোথায় কি করবেন বিভিন্ন জায়গায়, ইনক্লুসিভ শব্দটা মুখ্যমন্ত্রীও ব্যবহার করেছেন, শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয় ব্যবহার করেছেন। ইনফ্যাক্ট স্বপন দাশগুপ্ত মহাশয় বাংলায় বলার চেষ্টা করেছেন, চিফ মিনিস্টার ইংরেজিতে বলেছেন এই শব্দ, এবং বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং বিশেষ করে দক্ষিণবঙ্গে যে কেন্দ্রীভূত উন্নয়ন সেটা না দেখে উত্তরবঙ্গে উন্নয়ন করার, এগুলো সব খুবই ঠিক লাগছে। কিন্তু আমি খুব মৌলিক জায়গায় ফিরে যেতে চাইছি। মৌলিক জায়গায় যেটা ফিরে যেতে চাইছি সেটা হচ্ছে যে জিনিসটা উনি করতে চান। আমি দেখতে পাচ্ছি যে অনেকগুলো কেন্দ্রীয় প্রকল্প যেটা আগের সরকারের সময় হয়তো আটকে ছিল, প্রায় 40,000 কোটি টাকা মতো আটকে ছিল। সে হয়তো প্রাইম মিনিস্টার কিষাণ সম্মান নিধি যোজনা আটকে থাকতে পারে বা আবাস যোজনা আটকে থাকতে পারে, এইগুলো সব করেছেন। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানরেগা বলে যে যোজনাটা ছিল সেটা কিন্তু 30শে জুন লাস্ট ডেট। এরপরে 125 দিনের কাজ। এবার ঠিকই বলছেন, 1 জুলাই থেকে কি হচ্ছে, 1 জুলাই থেকে আপনি বিকশিত ভারত গ্যারেন্টেড রোজগার অ্যান্ড আবাসিক মিশন তৈরি করছেন। সেখানে 125 দিন করতেন, আগে 100 জনের জন্য ছিল। তাহলে যদি মোটামুটি আমাদের এখানে জব কার্ড হোল্ডার প্রায় 1,36,00,000 মতো যদি কেটে কুটেও যদি করেন, তাহলেও যেটা হবে সেখানেও প্রায় 15,000 কোটি টাকা মতো রাখবে। সেই জন্য উনি 14,000 কোটি টাকা করেছেন, যেটা কোনো রাজ্যের আগে কিন্তু প্রেশার থাকবে। এই অ্যাডিশনাল 15,000 কোটি টাকা বা 14,000 কোটি টাকা সেটা ওনাকে দিতে হবে। আয়ের সূত্রগুলো কোথা থেকে হচ্ছে, তার কারণটা হচ্ছে ফিনান্স মিনিস্টার কিছু এই ছোট ছোট যে ইন্টারভিউগুলো দিয়েছেন তাতে খুব সঠিকভাবেই বলেছেন যে আমাদের রাজ্যে নিজস্ব আয় কিন্তু খুবই কম। ঠিক আছে, সেই জন্যে আমরা কিন্তু পণ্য পরিষেবা কর বা স্টেট জিএসটির ওপরে বেশি নির্ভরশীল, সেটা অন্য রাজ্য। আমরা সুরার ওপরে ভীষণভাবে নির্ভরশীল। সেটা তো আজকে থেকে কমবে, তারপর ইঙ্গিত পাওয়া যাবে। আবগারি লাইসেন্সের ক্ষেত্রে আরো বেশি কঠোর হচ্ছে। সেটা বলেননি সুরার উপরে। এবং ইনফ্যাক্ট মজা করে আমাদের এখানকার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ওটা বোধহয় আমি পেটেন্টটা আমারই ছিল। আমি বরাবরই বলতাম যে যারা সুরাপান করেন তাদেরকে যথেষ্ট সম্মান প্রয়োগ করার দরকার, কারণ তাদের জন্য এই রাজ্যটা চলছে। সেটা স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন। 2, যেটা উনি বলেছেন যে 500 মিটারের মধ্যে কেএমসি এরিয়া করতে দেবে না। কিন্তু যেটা সমস্যাটা ওরাও ভালো করে জানেন, এখানে একটা দোকানের সাথে অনেকগুলো অফশপ খুলে রাখা হয়েছে। ঠিক আছে, ওইগুলোও কমার দরকার। কিন্তু আয়ের উৎসগুলো কি, নতুনভাবে আয় কোথা থেকে জেনারেট করতে পারবেন, এটা জানতে পারলেও ভালো লাগতো। কারণ উনি বলেছেন যে আয় বাড়বে বলেছেন, আয় ব্যয়টাও কেউ কমানোর চেষ্টা করছেন, অনুপাতটা অনুশাসন মেনে চলবেন। কিন্তু কোথা থেকে টাকা আসবে
সেটার কিন্তু উনি ওনার বাজেট স্পিচে আপনি বা আমি কেউই আপনি কি শুনেছেন? আমি তো না, শুনি একটা বড় অংশ তো উনি 4,38,000 কোটি টাকাতেই শেষ করেছেন। আশা করব কালকে যখন জবাবি ভাষণ থাকবে, যেখানে বিধায়করা ওকে প্রশ্ন করবেন, নিশ্চয়ই আরও বেশি আমরা দেখতে পাবো। এবং কাল পরশুর মধ্যে যখন আমাদের সকলের হাতেই বাজেট ডকুমেন্টটা থাকবে, তখন আমরা বলতে পারবো যে কোথা থেকে কি করছেন। তবে এই সরকার বিভিন্ন সেকশনকে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, এটা ঠিক। আমার সময় একদম শেষ করতে হবে, এবং তাদের জন্য শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ সুবর্ণবাবু আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। বাজেট পশ্চিমবঙ্গ সরকারে বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের প্রথম বাজেট, সেই বাজেট নিয়ে আমরা আপাতত সাময়িক প্রতিক্রিয়া ইত্যাদি ভিত্তিক আলোচনা করলাম। নিশ্চিতভাবে বিকেলবেলা আজকে যেরকম প্রত্যেক দিন যুক্তিযুদ্ধ থাকে আপনাদের জন্য থাকবে, এবং আজকে যুক্তিযুদ্ধ লম্বা সময়ের থাকবে, এই বাজেট নিয়ে কাটাছেড়া থাকবে। আপাতত বাজেট নিয়ে আলোচনা আমরা এখানে শেষ করছি। অন্যান্য খবরে যেতে হবে এবং সেই সমস্ত খবরেও আপনাদের সঙ্গে থাকবো। আপনারা থাকবেন টিভি 9 বাংলা।